পরপর কয়েকটা অনিয়মের খবর দেখাবো। শিলিগুড়ি পুরো এলাকায় বেনিয়ম নিয়ে মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে কার্যত যেন নিয়ম। এই যেমন এক পুরকর্মী যার কাজ অবৈধ নির্মাণ রোখা, তিনি কিনা বিনা অনুমতিতে দোতলা বানাচ্ছিলেন। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠতার সুবাদেই কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। আমাদের খবরের পর কাউন্সিলর অবশ্য বলছেন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে অবশ্য বিতর্ক থামছে না। শিলিগুড়ি হাত বাড়ালেই যেখানে বেআইনি নির্মাণের অভিযোগ। নবান্নের বৈঠকে এই নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক পুরকর্মীর বিরুদ্ধে। শিলিগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে বিনা অনুমতিতে এই নির্মাণ ঘিরেই যত বিতর্ক। সামান্য এক ফালি জমির উপর এভাবে পুরসভার যে নিয়ম নীতিকে তোয়াক্কা না করে ভবন নির্মাণ করা হচ্ছে। কোনো ওয়ার্ড বা বড় এলাকায় অবৈধ নির্মাণ হলে তার রোখার কথা পুরকর্মী, তা তো হয়নি, বরং পুরকর্মীর নিজের জায়গাতেই চলছে বেআইনি নির্মাণ। দোতলার পার্ট আমার ছিল না, দোতলার প্ল্যানও ছিল না, প্ল্যানই ছিল দোতলার প্ল্যান মানে বাড়ানোর কোনো আমার উদ্দেশ্য ছিল না, প্ল্যানও নাই। যদি ইনলিগাল থাকে সেটুকু ভেঙে দেবো। মাত্র 100 বর্গফুটের জায়গায় তৈরি হচ্ছে দোতলা ঘরও। অভিযোগ, পুরকর্মী নিজের জায়গাতেই তৈরি করেন অবৈধ নির্মাণ। প্রশ্ন উঠছে, পুরকর্মী ঘনিষ্ঠ হওয়ায় দেখেও চোখ বুজে কাউন্সিলর। আমাকে বাস্তুকাররা ফোনে জানালো কাজটা বন্ধ করেছি, উপরে দুটো কলম উঠেছে, সেটা ভাঙার জন্য অলরেডি বলে দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত বোর্ডকে তুলোধনা করেছেন বিজেপি বিধায়ক। ঘনিষ্ঠ আর উনি মানে জানেন না, এটা হতে পারে না। তাহলে ওনার মদতে হচ্ছে। এই সব নিয়ে আমি কলকাতায় গিয়ে রাস্তায় বসবো। নতুন কোনো করতে দেব না, এবং পুরনো যেগুলো এই ধরনের খুবই দৃষ্টিকটুভাবে আছে চোখের সামনে, আমরা কিন্তু ফেজ ওয়াইজ ম্যানারে করছি। TV9 বাংলার কাছ থেকে খবর পাওয়ার পর তড়িঘড়ি ইঞ্জিনিয়ারদেরকে এই যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ দেখতে পাঠানো হয়। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই অ্যাকশন হবে, এবং উপরের যে পিলারগুলো নির্মাণ করা হয়েছে দ্রুত সেই পিলার ভেঙে দেওয়া হবে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। রাস্তা দখল দেখেছেন আপনারা, আপনাদের দেখিয়েছি আমরা। ইতিমধ্যে সরকারি জমিও দখল হয়ে যাচ্ছে, তাও দেখিয়েছি। তাই বলে নদী দখল? মালদহে মহানন্দার ছবি দেখাবো আপনাদের। বেআইনি কাজ কোন পর্যায়ে পৌঁছতে পারে তারই একটা ঝলক দেখুন। শাসক নেতার কাজ করাতেই তৃণমূলের কাউন্সিলররা। সরকারি জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শহর থেকে জেলা সর্বত্র দখলদারি দৃশ্য। মালদা শহরে আরও বড় অভিযোগ, বিক্রি হয়ে যাচ্ছে নদী। মহানন্দায় মাটি ফেলে জমি বেচছে এক শ্রেণীর দালাল। তৃণমূল কাউন্সিলরের কাঠগড়ায় তৃণমূলেরই একাধিক কাউন্সিলর। কিছু তৃণমূলের কাউন্সিলর বলছে, আমাদের কাউন্সিলরদের লোকরাও এর মধ্যে জড়িত আছে, এবং এখানে যারা এসে বাড়ি করছে তারা সরকারি নিয়ম মানছে না। এভাবেই মালদায় বহিরাগতদের ভিড় বাড়ছে বলে অভিযোগ। অসংখ্য মানুষ সেই জমি কিনে বাড়ি করছেন কয়েকতলা পর্যন্ত, এবং যারা আসছেন, যারা কিনছেন, তাদের মধ্যে আবার অধিকাংশই সেই বহিরাগত, যে বহিরাগতদের নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 21 নম্বর ওয়ার্ড বিজেপির কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ড বিজেপির কাউন্সিলর, এরকম আরও কিছু 8 নম্বর 9 নম্বর ওখানে কিছু আমাদের তৃণমূলের বিহারি লিডার আছে বা আমাদের লিডার আছে। এরা কি করছে, অসহায় মানুষগুলো আসছে তাদেরকে ওখানে বসিয়ে দিচ্ছে। পয়সা নিচ্ছে কিনা আমার জানা নাই, কিন্তু এরা এসে নদীর চরগুলোতে সবাই এসে বসবাস করে, এখানে একটা ঘর তুলে নিচ্ছে। মালদা শহরের মধ্যে দিয়ে বইছে মহানন্দা। শহরে দামি জায়গা কেনার সামর্থ্য নেই যাদের, তারাই নদীর বুকে জমি কিনেছেন, বাড়ি করে থাকছেন, বেআইনি জমি জেনেও থাকছেন। আপনারা তো নদীর মধ্যেই আছেন। হ্যাঁ, নদীর মধ্যেই আছেন। হ্যাঁ, কিন্তু নদীর মধ্যে কি থাকা যায়? ওটা তো না, থাকা যায় না, কিন্তু হ্যাঁ বেআইনি। কিন্তু কি করব, আমরা গরিব মানুষ, কোথায় আমরা যে জায়গা কিনবো? পারবো না বলেই তো আমরা এইসব জায়গায় এসেছি। সেখানেই তো 3, 20, 15 যার কাছে যেমন, হ্যাঁ একটু মানে বলে টলে একটু নেওয়া যাচ্ছে। চুক্তিপত্র করে জমি কিনেছেন, বাড়ি করেছেন, কিন্তু রেজিস্ট্রি হয়নি। অথচ সম্পত্তি কর দিতে হচ্ছে পুরসভাকে। ইলেকট্রিক বিলও নিচ্ছে বিদ্যুৎ দপ্তর। হ্যাঁ, আমরা ট্যাক্স দিচ্ছি, রেজিস্ট্রি হয়নি কিন্তু ট্যাক্স দিচ্ছি। আমরা মিউনিসিপ্যালিটির ট্যাক্সও দিচ্ছি, এবারে লাইনের বিলও দিচ্ছি, লাইনও আছে আমাদের বাড়ি।
নদীর জমি মানে সেচ দফতরের জমি, সেখান থেকে কি সম্পত্তি কর নিতে পারে পুরসভা? শুধু তো মুখের কথা নয়, নথিও দেখাচ্ছেন বাসিন্দারা। তারপরও অভিযোগ ওড়াচ্ছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। না না, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই, আর আমরা কারো কাছে ট্যাক্স দিচ্ছি না। নদীর বেডে যারা থাকবে তাদের কাছে টাকা নিচ্ছি না আমরা। ওটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস ট্যাক্স। যা হচ্ছে আইন মেনে হচ্ছে না, সরাসরি বলছে সেচ দফতর। বেডে যেটা থাকে সেটা খাস জমি হতে পারে না, এটা আমি যতটুকু জানি। এটা সঠিকভাবে করছে না, এটা জেলা প্রশাসনের দেখার দায়িত্ব, তারা দেখবে আর কি সে বিষয়ে। জেলা তৃণমূল সহ সভাপতির মতো তৃণমূলের দিকে আঙুল বিরোধীদেরও। নদী ভরাট করে বহিরাগতদেরকে বসাচ্ছে, বহিরাগতরা যেন করে কমে খেতে পারে তার ব্যবস্থা করছে এখানকার কাউন্সিলররা, তৃণমূলের, এবং তৃণমূলের কাউন্সিলর মানে মমতা ব্যানার্জি প্রতিনিধি। এই অভিযোগও উড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। তাহলে তৃণমূলের মানে কি, যে বলছে সেই তৃণমূল হয়ে গেল? যত দুষ্কৃতীরা তৃণমূল বলবে আর তৃণমূল মানতে হবে আমাদেরকে। প্রতি বছর বর্ষায় দুকুল ভাষায় মহানন্দা। এভাবে নদী দখল হতে থাকলে আরও বড় মাসুল গুনতে হবে মালদা শহরকে। মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের পরও বেআইনি কাজ চলতে থাকবে। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পুরো পরিষেবার বেহাল দশা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধ করায় বিধাননগর পুর নিগম। এরই মধ্যে মেয়র কৃষ্ণা চক্রবর্তীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বেআইনি হোর্ডিং সংক্রান্ত এক রাশ অস্বস্তিকর প্রশ্ন। TV9 বাংলার হাতে থাকা নথি একাধিক প্রশ্ন তুলছে। প্রশ্ন উঠছে, কেন 1 বছর আগে বেআইনি হোর্ডিংয়ে রমরমার কথা জেনেও কোনো পদক্ষেপ করতে পারলেন না মেয়র? শুনুন আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের এক্সক্লুসিভ রিপোর্ট। বেআইনি হোর্ডিং নিয়ে অস্বস্তি থাকবেন কি করে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী? বেআইনি হোর্ডিং সংক্রান্ত অভিযোগের নাকপাশ যেভাবে চারদিক থেকে বিধাননগর পুরসভাকে ঘিরে ধরেছে, তাতে এই প্রশ্নেরই সম্মুখীন বিধাননগর পুর কর্তৃপক্ষ। প্রশ্নের সম্মুখীন তার কারণ খোদ বিধাননগর পুরসভার পুরো নথি বলছে 10ই জুন মেয়র পরিষদের বৈঠক, সেখানে নথিতে উল্লেখ রয়েছে গোটা বিধাননগর পুর নিগম এলাকায় বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এবং তার জন্য তারা ঠিক করছেন যে দরপত্র ডেকে সমীক্ষা করে নতুন করে হোর্ডিংয়ের বরাত দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কবে হয়েছিল? 1 বছর আগে সিদ্ধান্ত হয়েছিল, 23শে জুন 2023। তারপরে 1 বর্ষা, 1 শীত, 1 গ্রীষ্ম কেটে গেলেও কোনো রকম কোনো পদক্ষেপ করতে পারেনি। সে কথাও পুরসভার নথিতেই উল্লেখ রয়েছে যে কোনো রকম কোনো পদক্ষেপ করা যায়নি। প্রশ্ন হলো, কেন করা গেল না? একবারও এই কথা বলা হচ্ছে না যে এতদিন ধরে, প্রায় গত 5 বছর ধরে যারা এই সমস্ত বেআইনি হোর্ডিং থেকে মুনাফা লুটলেন, পুরসভার রাজস্বকে ফাঁকি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করা হবে, টাকা আদায় করা হবে, জরিমানা আদায় করা হবে। কেন কেন এই পথে হাঁটলো না পুরো কর্তৃপক্ষ? এই প্রশ্ন আরো বড় করে উঠছে, কারণ মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তার অধীনেই তো রয়েছে বিজ্ঞাপন বিভাগ, যার প্রেক্ষিতে এখনো পর্যন্ত মেয়র সদুত্তর কিন্তু দিতে পারেননি। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বিধাননগর। অ্যাটিটিউড লংজিটিউড দিয়ে মার্ক করে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু কোনো রকমের লিগ্যাল স্যাংশন নেই, যেখানে ইল্লিগালি কিন্তু হোর্ডিংটা এখনও পর্যন্ত অ্যাডভার্টাইজড হচ্ছে। সেই সংখ্যা অনেক বেশি, প্রায় 500-700-রও বেশি। বাকি যে কটা হোর্ডিংস আছে সেখান থেকে কিন্তু রেভিনিউ আসছে, সেটা সরকারের খাতায় যাচ্ছে না। পাবলিক ফান্ডটা যে শুধু নয়ছয় হয়েছে তাই নয়, এনভায়রনমেন্টের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে এবং যে রেভিনিউটা সেই ক্ষতিটা করে আর্নড হয়েছে, সেই ক্ষতিটাও কারো একজনের পকেটে গেছে, সেটাও জনসাধারণের হিতার্থে ব্যবহৃত হয়নি। সম্পূর্ণ বিষয়টাকে নিয়েই আমরা PIL-এ যাব। আমাদের বকেছেন, আমাদের করতে বলেছেন, উনি আমরা করব। যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসছি, মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র, ওটাকে আমি সফল করব। না, এর মধ্যে কি বেআইনি নির্মাণ, বেআইনি হোর্ডিংটাও থাকছে? কালকে যে সাবজেক্ট নিয়ে বলেছে সেটা নিয়ে। 2 বিধায়কের শপথ গ্রহণ ঘিরে আসরে নামলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন মুখ্যমন্ত্রী। আইনি পথে যাওয়া নিয়ে কথা, কি পরিকল্পনা? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত,
দেখো, কিছুক্ষণ আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন এবং এই যে দুই বিধায়কের শপথ ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়েই কথা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় আসার কথা রয়েছে আইনমন্ত্রী মলয় ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠাচ্ছেন এবং তিনি আসার পর স্পিকারের সঙ্গে তার একটা বৈঠক হবে এবং পরবর্তীতে কিভাবে কোন পথে যাওয়া যেতে পারে, আইনের কোন পথে তারা যাওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে তারা কথা হবে। এবং যা জানা যাচ্ছে আজকেই হয়তো আবার রাজভবনকে পাল্টা দুই বিধায়কের তরফ থেকে অথবা বিধানসভার তরফ থেকে আরো একটা চিঠি দেওয়া হবে যাতে তাদের শপথ দ্রুত করা হয়। কিন্তু গোটা বিষয়টি এই মুহূর্তে আইনি পথেই হাঁটতে চলেছে, এটা মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে রাজভবনও সেভাবেই তারা ভাবনা চিন্তা করছেন, অন্যদিকে বিধানসভা কর্তৃপক্ষও সেই ভাবনা চিন্তা করছেন। কিছুক্ষণের মধ্যেই মলয় বাবু বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে বৈঠক করবেন। ধন্যবাদ।